আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি চোখ তুলে একবার তাকালাম, কোনো উত্তর দিলাম না। এখানেও চলে এসেছে, কি আজব ব্যাপার। শুভ ভাইয়া বলল, আপনাদের বাসা কোথায় ভাই? তিয়াস ভাইয়া বলল, আপনার পাশের মেয়েটি কে হয় আপনার ভাইয়া? বিভোর ভাই বললেন, উনি কি সিঙ্গেল? সবার প্রশ্নের শেষে বিহান ভাই বললেন, উনি কি ম্যারিড? আমি ভ্যাবা চেকা খেয়ে গেলাম। একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দিবে তারা? আমার এই কাজিনের দলবল কি জীবনে ভালো হবে না? যেখানে যাই দল বেঁধে আর মানুষকে অতিষ্ঠ করে ছাড়ে। মেয়েটি কৌতূহল নিয়ে বিহান ভাইকে বলল, হ্যালো ব্রো, আমাকে দেখে কি বিবাহিত লাগে? বিহান ভাই ভ্রু কুচকে প্রশ্ন করলেন, আজকাল কি আর বিবাহিত অবিবাহিত বোঝা যায় আপু? অবশ্যই বোঝা যায়। ম্যারিড মানুষের মাঝে কিছু না কিছু গুণ অবশ্যই থাকে, যেটা দেখে শিওর হওয়া যায়। এই যে আমাকে দেখুন, আমি তো বিবাহিত, আমাকে দেখে কি সেটা বোঝা যাচ্ছে আপু? মেয়েটি চোখ উল্টে বলল, কি বলেন, আপনি বিবাহিত? দেখে বোঝাই যাচ্ছে না। কেন, আপনি যে বললেন বিবাহিত হলে বোঝা যায়, কই আমাকে দেখে তো বুঝলেন না। ছেলেদের বোঝা যায় না, তবে মেয়ে হলে ঠিকই বুঝতাম। আসলেই বুঝতেন? ওকে, ওই মেয়েটিকে দেখুন, ও বিবাহিত, দেখে কি বোঝা যায়? আমার দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। বলেন কি, উনি বিবাহিত? ওইটুকু পিচ্চি মেয়ে বিবাহিত? আসলেই কি বিবাহিত দেখে বোঝা যায়? না, আপনাদের দেখে বোঝা যায় না। এনিওয়ে, ইনি কি আপনার ওয়াইফ? কথাটা শুনে শুভ ভাইয়ার দিকে তাকিয়ে পড়লাম আমি। ভীষণ লজ্জা পেয়ে গেলাম। তোহা আপু একটু রাগ নিয়ে পড়ল, এই যে আপু, চোখে কি কম দেখেন? বিহান ভাইয়ের সাথে কি দিয়ার যায় কোনো দিকে? বিহান ভাই 6 ফিট হাইট, দিয়াকে দেখুন আর বয়স দেখুন, 5 বছরে ছোট বড়। এই লম্বা ছেলের হাঁটু সমান দিয়া, 5 ফিট 2। আমার মতো 5 ফিট 4 হাইটের মেয়ে বিহান ভাইয়ের সাথে মানায়। তোহা আপু কি ইনডিরেক্টলি আমাকে খাটো বললেন? তোহা আপু বিহান ভাইকে বললেন, বিহান ভাই বলুন, আমি হাইটের দিকে পারফেক্ট আছি না? বলুন। বিহান ভাই বললেন, তোহার মতো এমন পারফেক্ট আজকাল খুঁজে পাওয়া মুশকিল। একদম পারফেক্ট আছো তুমি তোহা। মেয়েটি হেসে উত্তর দিল, হাইটে কি এসে যায়? পারফেক্ট মানুষ কখনো হাইট দেখে বিচার করা যায় না। দুজনের মনের বোঝাপড়াতেই হয় এটা। 5 ইয়ার ডিফারেন্স, বয়সই পারফেক্ট লাগে। মেড ফর ইচ আদার। সবার কথার মোড় ঘোরাতে বিহান ভাই আগের জায়গা ফিরে গেলেন। মেয়েটিকে বলে উঠলেন, এই জন্য আমিও আপনাকে দেখে বুঝি নাই, তাই জিজ্ঞেস করছিলাম বিবাহিত কিনা। কেন বলুন তো ভাইয়া, বিবাহিত কিনা জিজ্ঞেস করলেন? এই যে একদল ছেলে দেখছেন, এরা অলওয়েজ বিবাহিত মহিলাদের প্রেমে পড়ে। এখনই প্রেমে পড়ে যাচ্ছিল, পড়ার আগে জেনে নিচ্ছি বিবাহিত কিনা। দেখা গেল আপনার প্রেমে পড়ে এখানে হাত পা ভেঙে গেল। তিয়াস ভাই আর বিভোর ভাই খিটখিটে ভঙ্গিতে তাকালো বিহান ভাইয়ের দিকে। তাদের চোখে মুখে ভয়ানক রাগ। বিভোর ভাই বলে উঠলেন, একটা অপরিচিত মেয়ের সামনে ইজ্জত নষ্ট করার কি প্রয়োজন ছিল? ভাগ্য ভালো তোর বউ আমার বোন, না হলে তোর কপালে যে কি ছিল বিহান। বিহান ভাই শার্টের কলার খানিকটা ঝাঁকি দিয়ে বললেন, আহা, আকাশটা কি সুন্দর, তাই না? তা ভাইয়া, আপনার নাম হলো সাইমন, এই বিবাহিত আপুকে কিছু বলবেন? আমি ওনার চোখের দিকে তাকিয়ে পড়লাম। উনি কি এক্ষুনি সবাইকে বলে দিবেন যে আমরা বিবাহিত? রিয়া মেহু আপু হেসে কড়াকড়ি খাচ্ছে। ওরা ভাবছে বিহান ভাই আমাকে রাগানোর জন্য বিবাহিত বলছেন। সাইমন বলল, দিল টুট গায়া ভাইয়া, মেয়েটা বিবাহিত হলো কেন? মেয়েটি খুব ভালো লেগেছিল দেখতে, একদম রাতের পরি। বিহান ভাই বললেন, মেয়ে পটানোর পূর্ব অভিজ্ঞতা ভালোই আছে। পেতনির মতো দেখতে একটি মেয়েকে রাতের পরি বানিয়ে দিলেন। এগুলো আজকাল কেউ খায় না। আপনাদের খাবার রেডি গো প্লিজ। সাইমন নামের ছেলেটি হতাশ হয়ে ফিরে গেল। বিহান ভাইয়ের যে ভীষণ রাগ হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে। ওখান থেকে আসার 2 দিন কেটে গিয়েছে, আমি বিহান ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করছি না। কোনো এক বিশাল কারণে আমার অভিমান হয়েছে। কারণটা বিহান ভাইকে বলিনি।
ওনার সাথে কথা না বলার ভীষণ পণ করলাম। নেট অন করি না, ফোনও অফ রেখেছি। রিয়া আর আমি কোচিং যাচ্ছি, রাস্তায় ডাক পিয়নের সাথে দেখা। উনি আমাকে দেখে একটা চিঠি দিয়ে বলল। চিঠিটা দেখে আমি আর রীতিমতো অবাক। চিঠিটা খুলে আরও অবাক। এটা একটা প্রেমপত্র। ভাবতেই অবাক লাগছে। প্রিয় বি, মধ্যরাতে আকাশের নিচে দাঁড়িয়ে থাকা তোমাকে দেখে ভীষণভাবে মন হারিয়েছে আমার। তোমার হাসিটা মারাত্মক সুন্দর। তুমি বিবাহিত না, এটা আমি জেনেই প্রেমপত্র লিখতে বসেছি। তুমি কি রাগ করবে আমার এই পত্র পেয়ে? হয়তো ভাববে এইভাবে কিভাবে প্রেম হয়। আমি এক দেখায় তোমার প্রেমে পড়িনি। আমি হাজারবার দেখেছি তোমাকে। তোমার চোখের তারায় নিজেকে দেখে বুঝে নিয়েছি তুমি আমার সেই জন যার চির অপেক্ষায় এতদিন ছিলাম আমি। সেদিন পিকনিকে না গেলে আমি আমার জীবনের সেই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজেই পেতাম না। তুমি ওখানে না এলে আমাকে বোধহয় আজন্ম কাল একাই থাকতে হতো। আচ্ছা, ওখানে এলে আর আমার মন কেড়ে নিয়ে শান্তিতে ঘুমোচ্ছ, তাই না? আমার ঘুম না হওয়া রাত কি একবারও তোমাকে মনে করিয়েছে? অজান্তে কেউ তোমাকে ভেবেছে? আচ্ছা, তোমার ঘুমন্ত স্বপ্নে কি নির্ঘুম এই আমাকে মনে পড়েছে একবারও? তোমার স্বপ্নে কি হাতছানি দিয়েছে একবারও এই আমার তোমাকে ভেবে রাত জাগা প্রহরের স্মৃতি? কি সব লিখে ফেললাম, বাকিটা পরে একদিন লিখব। নিচে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোন দিও। ইতি তোমার প্রিয়তমা। চিঠিটা যে শিওর বিহান ভাইকে লিখেছে তাতে কোনো সন্দেহ নেই। আমি আর রিয়া দুজনের দিকে রীতিমতো অবাক। রাগে শরীর চলে পুড়ে যাচ্ছে। চিঠিটা খাম সহ দুমড়ে মুচড়ে হাতের মাঝে মুঠো করে রাগে ফুঁসছি আমি। রিয়া সন্দিহান দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি রে রিয়া, প্রেশার বেড়ে গেল নাকি তোর? অগ্নিমূর্তির ন্যায় তাকালাম রিয়ার দিকে। রিয়াকে বললাম, পানির পটটা দে। রিয়া পানির পট আমার দিকে এগিয়ে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে ঢকঢক করে 1 লিটারের একটু কম হবে পানি খেয়ে ফেললাম। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি রে দিয়া, 1 পট পানি খেয়ে ফেললি? ওইদিকে বিহান ভাই যখন বলে দিয়া পানি খা পানি খা, 1 ঢোক পানিও খাস না তুই, এখন এত পানি খেয়ে ফেললি? পানির পটটা গাছের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরে বললাম, কি এত বিহান ভাই করিস বলতো? আর একবারও ওর নাম নিবি না আমার সামনে। রিয়া ভ্যাবাচেকা খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, উনি থেকে ওর কাহিনী ইস ভেরি চলতেছে। রিয়ার দিকে আবারও রেগে মেগে তাকালাম আমি। কার চলতেছে রিয়া? তুই কি আমাকে বললি? আমার কেন চলবে রিয়া? আচ্ছা চলতেছে না তাই তো? তাহলে বিহান ভাই যে সেদিন আসার সময় বলল সাঞ্জে মেয়েটা দেখতে তো ভালোই, তুই সেদিন থেকে বিহান ভাইয়ের সাথে কথা বলা অফ করেছিস কেন? আজব তো, উনি কাকে ভালো বললো না, জুস বললো না, পেপসি বললো না, আইসক্রিম বললো, আই ডোন্ট কেয়ার রিয়া। তাই না দিয়া? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? বিহান ভাইয়ের ফোন রিসিভ করছিস না দেখে ভাই আমাকে ফোন দিয়েছিল আর জানিয়েছে তোর রাগের কারণ। আচ্ছা দিয়া, তুই রাগ করলে বিহান ভাইয়ের কি বলতো? উনি এতটা উতলা কেন? ঢং করে কি দেখে মেয়েদের রূপগুণের প্রশংসা করে দেখিস না? এতই যদি মেয়েদের চোষ লাগে আমার খোঁজ নেওয়া লাগে কেন? আমি কি খোঁজ নিতে বলেছি? বাহ বাহ, দ্য গ্রেট বিহান ভাইকে দেখো, ডাক পিয়ন বাড়ি বয়ে এসে চিঠি দিয়ে যাচ্ছে। উনি কি এ যুগের মজনু হয়েছে? আচ্ছা দিয়া, চিঠি দিয়েছে বিহান ভাই, এর দোষ কি? বিহান ভাইকে দিতে বলেছে। এনিওয়ে, চিঠি নিয়ে তোর রাগ হচ্ছে কেন? হাই প্রেম, হাই ভালোবাসা। তুই কি ফিডার খাস রিয়া? ওনার নাম ঠিকানা না জানলে চিঠিটা পাঠালো কিভাবে শুনি? আসলেই তো ব্যাপারটা জটিল লাগছে। রিয়া চল আমার সাথে। কোথায়? মামাদের বাড়িতে যাবো আর আসবো। ওকে চল। হন হন করে মামাদের বাড়িতে প্রবেশ করলাম। মামি দুপুরে রান্নার জন্য তরকারি কাটছে। আমাদের দেখেই মামি হেসে দিয়ে বললেন, হে কি, তোরা আয়, এদিকে আয়, কোচিং গেছিলি নাকি? আমার মন আর মুড কোনোটাই ঠিক নেই। রিয়া উত্তর দিল, হ্যাঁ মামি, আমরা কোচিং গেছিলাম। টুল এগিয়ে দিল মামি দুজনের দিকে। ডাইনিংয়ের চেয়ারে ব্যাগ রেখে টুলের উপর বসলাম দুজনে। এ বাড়িতে দিনে একবার করে আসা হয় বলতে গেলে, তাই নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছে। খুব একটা আত্মীয় ভাব নেই। মামি আমাদের রেখে রান্নাঘরে প্রবেশ করলেন। ট্রেতে করে 2 গ্লাস লেবু চিনির শরবত, কেক, কলা, পায়েস নিয়ে এলেন। মামিকে বললাম, এগুলোর কি প্রয়োজন ছিল মামি?
রোদ থেকে এসেছিস, খেয়ে নে, ক্লান্তি দূর হবে। খাওয়া শেষে মামির সাথে মরিচের বোটা ছড়াচ্ছি আর লাল শাক বেছে দিচ্ছি, ইয়া বলল। মামি কি রান্না করবেন দুপুরে? মামি বলল, বিহান আমরা টক খাবে, ওর জন্য আমরা টক রান্না করব। লাল শাক ভাজি করব, বেগুন আর ইলিশ মাছ, পেঁয়াজ কেটে ছোট মাছের ঝোল। রিয়া বলল, মামি বিহান ভাই কোথায়? মামি বলল, ঘুমোচ্ছে, ওয়েট ডেকে দিচ্ছি। মামি ডাকাডাকি না করে ফোন করলো বিহান ভাইকে। দেখলাম যে ভদ্রলোক হোয়াইট 3/4 গলায় টাওয়াল ঝুলিয়ে ব্রাশ করতে করতে বের হয়েছেন। আমার দিকে তাকিয়ে ব্রাশ করছেন। আমার ওনার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম। নবাবজাদা এত বেলা হয়েছে ঘুমাচ্ছে। বিহান ভাই মামির দিকে তাকিয়ে বলেন, মা, তোমার ননদের মেয়ে পেতনি বেচাদের মতো মুখ করে রেখেছে কেন? ওর বাপের জামাইকে ওকে রেখে অন্য কারোর সাথে ভেগে গিয়েছে। ওনার কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল আমার। কি আজব ব্যাপার, সব সময় এসব আধ্যাত্মিক কথা কি না বললেই নয়। মামি আমার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে দিয়া মা, মন খারাপ? কই না তো মামি, মানুষ বললেই তো আর হয়ে যাবে না। আমি কি কাউকে বলেছি নাকি আমার মন খারাপ? মামি বিহান ভাইকে ধমক দিয়ে বললেন, মেয়েটাকে বিরক্ত করবি না অযথা বিহান, তোর জন্য দিয়া এ বাড়িতে আসতে চায় না। রিয়া মা, লেখাপড়া কেমন চলছে? বিহান ভাই আবারও বললেন, মা, দিয়াকে বিয়ে দাও। ওর মুড আজকাল বেশি খারাপ থাকে। দেখো খেপির রূপ ধারণ করে আছে। ওর বাবার জামাইকে ও রেগুলার মারবে। ওর হাতের মায়ের খেয়ে বেচারার কি অবস্থা হবে কি জানি। চট জলদি উঠে দাঁড়িয়ে হাতের মধ্য থাকা দলা করা চিঠিটা ওনার মুখে ছুঁড়ে মেরে দিয়ে মামিকে বললাম, এখন আসি মামি, কাল আবার আসবো। মামিও অবাক আমার এমন আচরণ দেখে। বিহান ভাই আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। আমি মনে মনে ওনার সাথে ঝগড়া চালিয়েই যাচ্ছি। বিকালবেলা বিভোর ভাই আমাদের বাড়িতে এলেন। রিয়ার আম্মুকে দেখেই বিভোর ভাই বললেন, হাই শাশুমা, কেমন আছেন? জামাইয়ের মিষ্টি ছাড়া ভালো থাকে কিভাবে? আগে বলবেন না? আর চিনির দাম ভালোই সস্তা। কিপটা জামাইয়ের সাথে মেয়ে দিব না। শ্বশুর বিদেশ, এত টাকা কে খাবে? সব তো আমারই। জামাইকে টাকা দিতে পারে না, তাহলে মিষ্টি কিনে আনতে পারে। থাক বাবা, মিষ্টি আর খাবো না। কি আর মিষ্টি আনবো বলুন? আপনার মেয়ে তো পাত্তাই দেয় না। এ জীবন রেখে কি লাভ বলুন শাশুমা? মেয়ে তো আমার 2টা, ছোট মেয়ে আছে না, ছোট জামাই বানাবো। এমন সময় রিয়া এসে বলে, আম্মু এই বুড়া বেটার সাথে আমার বোন দিব না। বিভোর ভাই বললেন, রিয়া, এই হ্যান্ডসাম ছেলেকে হাতছাড়া করো না, একদিন আফসোস করবে বলে দিলাম। বিভোর ভাই রিয়ার আম্মুর সাথে অলওয়েজই এমন ফান করে। বিভোর ভাই আমার রুমে এসে বলেন, এই রিয়া, বিহান তোকে আমার সাথে রাস্তায় যেতে বলেছে, তুই তোর ফোন অফ রেখেছিস কেন? বিভোরকে জানিয়ে দিলাম আমি একটুও ওনার সাথে দেখা করতে চাই না। এমন সময় তোহা আপু এসে হাজির। তোহা আপু বলে, দিয়া, আমার জান্টুসটাকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, আজ যা সুন্দর লাগছে বলার বাইরে। খানিকটা বিরক্তি নিয়ে বললাম, ওনাকে অসুন্দর কখনো লেগেছে তোহা আপু? না তবুও। আচ্ছা দিয়া, বিহানের যে হাইট, সত্যি করে বল, কোনো খাটো মেয়ে কি মানায় ওর সাথে? বিহান যে সুন্দর, একটা পারফেক্ট মেয়ে লাগবে ওর জন্য। এবার আরো বিরক্ত হয়ে বললাম, বাহ তোহা আপু, মামাতো ভাই আমার টেনশন তোমার? আমি তো কখনো এতটা টেনশন করিনি উনি কাকে বিয়ে করবে না করবে। উনি খাটো মেয়ে বিয়ে করলে কি তুমি আটকাতে পারবে? কি মানাবে না মানাবে ওনার জীবন উনি ভালো বুঝবেন। তোহা আপু বলল, দিয়া, তোর কি হয়েছে আজ? কিছু হয়েছে? তোহা আপুকে বললাম, না কিছুই না। বিভোর ভাই যাওয়ার সময় আমার হাতের ভিতরে একটা চিরকুট দিয়ে গেলেন। চিরকুটটা খুলে দেখি লেখা আছে, মিসেস বিহান, রাগ করে আছেন কেন? আপনার এই সদ্য বিবাহিত হাজব্যান্ডকে এতটা ইগনোর করছেন কেন? চিঠিতে নামের অক্ষর আমার হলেই কি সেই মানুষটা আমি হয়ে গেলাম? আমি তো তারাই তারে রটিয়ে দিয়েছি এই আমিটা এই রাগিনী দিয়ার। তাই রাগের কারণ হিসেবে কি ধরে নিব? আমাকে কাছে পাচ্ছেন না বলে রাগ করছেন? আমি শিওর এটাই কারণ। আমার সাথে কথা না বললে কিন্তু আমি এটাই বুঝে নিব। বাসায় একটা ছোট সদস্য থাকলে জীবন নাজেহাল করেই ছাড়বে। ছাড়বে মানে ছাড়বেই। মান ইজ্জত সব পানিতে ধুয়ে দিবে। এইদিকে আমার বই পড়তে বসা মানে প্রথমে বিশাল মনোযোগ দিয়ে চেয়ার টেবিলে গিয়ে পূর্ণ মনোযোগ দেওয়া বইয়ের দিকে। 1 ঘন্টা বই পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিশাল টাইম স্টাডি করেছি। আমি মাত্র 5 মিনিট হয়েছে।
তারপর চেয়ারে এক পা তুলে দিয়ে বই পড়ি। 5 মিনিট পরে 2 পা তুলে এক পা ভাঁজ করে বসি। তার 3 মিনিট পর বিছানায় বই নিয়ে বসে পড়া শুরু করি। তার 3 মিনিট পরে উপর হয়ে শুয়ে পড়া শুরু করি। তারপর উপর অবস্থায় 2 পা হাঁটু ভাঁজ করে উপর দিকে দিয়ে নাচতে নাচতে বিশালভাবে মনোযোগ দিয়ে পড়াতে। এরপর উপর থেকে চিৎপটাং হয়ে 2 হাতে বই উপরে তুলে পড়তে থাকি। এর মাঝে একাধিকবার ফোন চেক করি। এইভাবে ভয়ঙ্কর মনোযোগ দেওয়ার পর দেখি 20 থেকে 30 মিনিটও হয়নি। তারপর মনে হয় চাই একটু রিয়ার সাথে গল্প করে আসি। 5 মিনিট পরেই সে পড়তে বসবো। 2 ঘন্টা অতিক্রম হলেও আর খেয়াল থাকে না। আজও শুয়ে শুয়ে বই পড়ছি। আজ 7 সকালে মা জননী খুন্তি হাতে হাজির। বইয়ের ফাঁকে তাকিয়ে দেখি আম্মুর হাতে খুন্তি। দুঃখী দুঃখী মুখ করে বললাম, কি হয়েছে আম্মু? আম্মু রেগে মেগে বলল, তোকে আর কতবার বলবো, শুয়ে শুয়ে বই পড়লে পড়ালেখা শুয়ে যায়। 2 দিন পর এক্সাম, একবার চেয়ার ছেড়ে বিছানা, বিছানা ছেড়ে চেয়ার। সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা যেন তোর সামনে বই দেখি আমি। রেজাল্ট ভালো না হলে আমার এত ফাও টাকা নেই হাবিজাবি রেজাল্টের পেছনে টাকা নষ্ট করব। রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেব, সোজা কথা। আম্মুকে বললাম, আম্মু মামিকে দেখেছো? বিহান ভাইয়ের সাথে কত সুন্দরভাবে কথা বলে। জীবনে একটা বকাঝকাও দেয় না। ওনার একটা ছেলে, তোমারও তো একটাই মেয়ে, তাই না আম্মু? আম্মু আরো জোরে জোরে বাজখাই কণ্ঠে বলে উঠল, বিহানের পাদোয়া পানি খাওয়ার যোগ্যতাও তোর নেই। বিহান সারা জীবন ঘরে দরজা লাগিয়ে বই পড়ে। বাড়িতে আত্মীয় এলে সবাই আড্ডা দেয়, আর বিহানকে অনুরোধ করা লাগে একটু বাহিরে আসার জন্য। ছেলেটাকে কোনোদিন বলা লাগে না বই পড়তে বস। কখনো দেখেছিস তোদের মতো বায়না ধরতে? বিহান ঘরের দরজা লাগিয়ে বই পড়ে, পড়ার সময় ফোন অফ রাখে। তুই বিহানের সাথে নিজের তুলনা করছিস। তুই তো বাড়িতে এক মুখ পানিও ঢেলে খাস না। আর বিহান ছেলে মানুষ, ওর মায়ের হাতে হাতে কাজে সাহায্য করে। এই জেলায় প্রথম হয়েছিল আমার বাতিজা, তার সাথে নিজের তুলনা করছিস? কানে খাতার কাগজ ছিঁড়ে ভরে রাখলাম আর চেয়ারে গিয়ে সভ্য মেয়ের মতো পড়তে বসলাম। বিহান ভাই আগামীকাল ঢাকা চলে যাবেন। আম্মু তার ভাতিজার জন্য গরুর ভুড়ি আর ছিটা রুটি বানাচ্ছেন। আম্মুর পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিটা রুটি খাচ্ছি আমি। এমন সময় আয়রা একটা কাগজ এনে রান্নাঘরের ফ্লোরে মেলে আ পড়ছে। হুট করেই আম্মুর নজরে গেল কাগজটা। আম্মু কাগজটা তুলে দেখে বড় বড় অক্ষরে লেখা, দিয়া পিচ্ছি বউ রাগ করে না। এটা ছিল গতকাল বিফোর ভাইয়ের দেওয়া সেই চিরকুটটা। আম্মু চিরকুটের এক পাশে দিয়া পিচ্ছি বউ রাগ করে না দেখেই আম্মু অপর পাশ উল্টে ফেলল। গড় করে পুরো চিঠিটা পড়ে নিল। বিছানায় যে বই পড়ছিলাম সেই বইয়ের মলাটের মাঝে রাখা ছিল এটা। এই আয়রা বিচ্ছুটা আমার মান সম্মান কিছুই রাখলো না অবশিষ্ট। মনে চাচ্ছে আয়রাকে কড়াইতে দিয়ে ভাজি করি। আম্মুর মুখে কোনো কথা নেই, চোখ মুখ রাগে ছুটে যাচ্ছে। আম্মুর হাঁপানিও শুরু হয়েছে। দ্রুত একটা প্রেশারের ঔষধ খেয়ে রিয়ার আম্মুকে ডাকলো, ছোট একটু রান্নাঘরটা দেখ তো। বলেই আমার হাত ধরে হ্যাচকা টানে আমার রুমে নিয়ে গেল। আম্মুর প্রেশার হাই হয়ে গিয়েছে। তার মেয়ে কি কাউকে বিয়ে করে ফেলেছে? আম্মু আমাকে বলছে, এই জন্য এত কষ্ট করে মানুষ করেছি তোদের আমি। তোর বাবা জানলে স্ট্রোক করবে দিয়া। এত বড় একটা ব্যাপার তোর বাবা মেনে নিতে পারবে না। তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তোর বাবা। আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এমন কিছু করবে। তোর কি বিয়ের বয়স হয়েছে দিয়া? কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারতি তো দিয়া। ছেলেটা কে দিয়া? কোনো খারাপ ছেলের পাল্লায় পড়লে বুঝবি। কখন বিয়ে করলে কে কে জানে এ বিয়ের কথা? আমাদের মান সম্মান এভাবে নষ্ট করলি, আমাদের মান সম্মান এভাবে নষ্ট করতে পারলি? আল্লাহ, পৃথিবীর দুটো অসভ্য বাচ্চা আল্লাহ আমাকে কেন দিয়েছে? কি পাপ করেছিলাম? আম্মু অন্যদিন সামান্য কারণে অনেক বকে, আজ অনেক বড় সিরিয়াস ইস্যুতে আম্মু বকছে না। আমি ভেবেছিলাম বটি দিয়ে কেটে ফেলবে আমাকে, কিন্তু এই প্রথম আম্মু বকার পরিবর্তে দীর্ঘশ্বাস ফেলছে। আম্মুর দিকে তাকিয়ে বললাম, এসব কি বলছো আম্মু? আমি এমন কিছুই করিনি। চুপ বেয়াদব মেয়ে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? কথায় কথায় মিথ্যা বলা শিখেছো তুমি। ছেলেটার নাম ঠিকানা দাও, মানুষজন জানার আগে ডিভোর্স করিয়ে আনি। আম্মু জাস্ট একটা চিঠি তো, কত কি ভাবছো তুমি? একটা কথাও বলবে না তুমি দিয়া। ওই আলিফের সাথে বিয়ে করছিস নি তো আবার? আমি এই জীবনে তোর মেজ কাকির বংশের কাউকে মেনে নিব না। তোর কাকির থেকে
ওনার বোন আরো বেশি খারাপ। যদি ওই আলিফের সাথে কিছু হয়ে থাকে আমি ত্যায্য করে দিব তোকে। ছি আম্মু, কি সব বলো? তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আম্মু চিঠিটা আমার সামনে ধরে বলল। সিরিয়াস হব না? ভাগ্যিস 2-1 কলম লেখাপড়া জানি, না হলে তো আমাকে ভাঙিয়ে চুরিয়ে খেতিস তুই। এই চিঠিতে ক্লিয়ার লেখা সদ্য বিবাহিত হাজবেন্ড। এই চিঠির মানে কি বুঝা দিয়া? যেখানে তোর ভাই ছেলে মানুষ এগুলো করবে সেখানে তুই মেয়ে হয়ে এগুলো করছিস। আম্মু ভাইয়া করলে মেনে নিবে। একদমই চুপ। ছেলেটা কে? বল কে? লজ্জায় মারা যাচ্ছি আমি। চিঠিতে যেভাবে লেখা আম্মুকে বোঝানোর মতো কোনো উপায় আমার নেই। কি করব এখন আমি? আম্মুর তো প্রেশারই বেড়ে গিয়েছে। এমন সময় গ্রে কালারের গ্যাবিটিং কফি কালারের শার্ট পরা, শার্টের হাতা গোটানো, হাতে ব্ল্যাক ফিতার ঘড়ি, এক হাত প্যান্টের পকেটে গুছে আর এক হাতে ফোন চাপতে চাপতে রুমে প্রবেশ করলেন বিহান ভাই। একবার ওনার দিকে তাকিয়েই মুগ্ধ আমি। সৃষ্টিকর্তার আপন হাতে সৃষ্টি উনি। আমাকে বারবার ওনার প্রতি উইক করতেই কি নতুন রূপে নতুন সাজে আসেন উনি। এই মুহূর্তে টেনশনে জীবন বের হয়ে যাচ্ছে আমার। এই আয়রাকে আজকে কি করব আমি নিজেই জানি না। আয়রার বাচ্চা আয়রার জন্য আজই অশান্তি আমার। বিহান ভাই রুমে প্রবেশ করেই বলেন, ফুপি কি হয়েছে? তোমাকে এতটা চিন্তিত লাগছে কেন? বিহান, আমার সব শেষ হয়ে গেছে রে বাবা। এত চোখে চোখে রেখেও আমি কিছুই করতে পারলাম না। তুই যে বাবাই হোক বের কর কোন ছেলের সাথে দিয়া মেলামেশা করছে। আর দেখ, আর্মি পুলিশ কোনো ছেলে পাস কিনা, আমি ওর বিয়ে দিয়ে দিতে চাই। আম্মুর কথা শুনে বিহান ভাই আমার দিকে তাকালেন। আমি মুখ প্যাঁচার মতো করে বসে আছি। বিহান ভাই ভাবুকভাবে প্রশ্ন করলেন, কেন ফুপি কি হয়েছে? আম্মু খুবই আহত কণ্ঠে বলে উঠল, হতে আর বাকি নেই কিছুই বাবা। ভালোভাবে জিজ্ঞেস করে দেখ বিয়ে শাদী করে ফেলছে কিনা তোর বোন। বিহান ভাই অদ্ভুত ভঙ্গিমায় বলে উঠলেন, বোন? যেন বোন কথাটা অ্যালার্জি ওনার প্রচুর। আম্মু বলল, হ্যাঁ দিয়া, এই দেখ চিঠি পড়ে দেখ, তাহলেই সব বুঝবি। বিহান ভাই যে এই চিঠিটা দেখবেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না উনি। চিঠিটা হাতে নিয়ে দেখেই ওনার চোখ কপালে, নিচের হাত কপালে দিয়ে কপাল চাপড়াতে লাগলেন। কপাল থেকে কয়েক ফোঁটা ঘাম মুছে ফেলে বললেন, আচ্ছা এই কেস, ফুপি তোমার মেয়েকে বিয়ে দিয়েই দাও, সেটাই ভালো হবে। আর হ্যাঁ, আর্মি ছেলে দেখেই দাও, ওরা খুব বউভক্ত হয়। অন্য জায়গায় দিলে একদিনও টিকবে না। তোমার মেয়ে যে ওদের বলদ, স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথোপকথন গোপন রাখতে পারবে না। তোমার জামাই যদি একটা পার্সোনাল কথা বলে টাউনের সবাই জেনে যাবে। কোনো রাগী ছেলে হলে দিয়ার পিঠে বস্তা বেঁধে পিটাবে। ওর জন্য মার ফরজ হয়ে গিয়েছে। কথাগুলো বলে বিহান ভাই ভয়ঙ্কর রাগী মুডে আমার দিকে তাকালেন। রাগে ওনার চোখ মুখ ছুটে যাচ্ছে। এক্ষুনি কি পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন আমাকে? অনেক দিন ওনার এমন রাগ দেখিনি আমি। আম্মু চিন্তিত হয়ে বিহান ভাইকে বললেন, বিহান, আগে ওর কাছে শোন বিয়ে কি সত্যি করেছে কিনা, তারপর একটা আর্মি দেখে বিয়ে দিয়ে দেব বাবা। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু দুনিয়ার কি আর ছেলে নেই? এই আর্মি পুলিশ কেন জানতে পারি? সবার পছন্দ এই সব কেন? আম্মু বলল, তারা বিয়ে করে কিনা সন্দেহ। তোমার মতো অশিক্ষিত মেয়েকে কি একজন বিসিএস ক্যাডার এসে বিয়ে করবে? এমন সময় বাবার ডাকাডাকিতে আম্মু বেরিয়ে গেল। বিহান ভাই আম্মুর যাওয়ার দিকে তাকিয়েছিল। এই সুযোগে এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিলাম। দরজার ঠাস শব্দে বিহান ভাই ঘুরে দাঁড়ালেন। বিহান ভাই রীতিমতো অবাক বনে গেলেন। আমি ওয়াশরুমে দরজার সাথে পিঠ বাঁধিয়ে বুকে ফু দিয়ে বললাম, যাক বাবা বাঁচলাম, আজ আর ওয়াশরুম থেকে বেরোচ্ছি না আমি। প্রয়োজনে আজন্ম কাল এই ওয়াশরুমেই থেকে যাব, তবুও ওনার রাগের আগুনে ভস্ম হয়ে মরতে চাই না। বিহান ভাই দরজায় টোকা দিয়ে বললেন, বেরিয়ে এক্ষুনি, আজ তোর কপালে কষ্ট আছে। ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়েছিস কেন? ওয়াশরুমে এখন কি তোর? ওয়াশরুমে মানুষ কি করে আপনি জানেন না? জানি না, আমি দেখতে চাই তুই কি করছিস। নাই সুবিল্লা, বিহান ভাই আপনি দেখবেন? ছি বিহান ভাই ছি, আপনি লজ্জা করবে না? দাঁতে দাঁত চেপে বললেন, তোর এসব অভিনয় আমি বুঝি না, তাই না? ওকে, আমি ওয়েট করছি, তুই তোর কাজ ছেড়ে বেরিয়ে আয়। ইয়ে বিহান ভাই, আপনি আর চলে যান, আমার অনেক লেট হবে। আচ্ছা, কত লেট হবে তোর? এই ধরেন 4-5 ঘন্টার মতো। তাহলে এক কাজ কর, বালিশ আর লেপ কাঁথা নিয়ে যা, ওখানে ঘুমিয়ে পড়িস। ইয়ে আপনি যান বিহান ভাই, আমার ডায়রিয়া হয়েছে হঠাৎ, তাই আজ আর বেরোনো হবে না।
স্টুপিড কোথাকার। এগুলো বলে ভাবছিস বেঁচে যাবি? ওকে, ডাক্তারকে কল দিচ্ছি, তোকে স্যালাইন দিতে হবে। স্যালাইন শুনে আমার চিন্তায় পড়ে গেলাম। অযথা ফুটা নিতে হবে? এইগুলো তো মারাত্মক ভয় লাগে আমার। কতক্ষণই বা অযথা বসে থাকা যায়। নিরুপায় হয়ে শাওয়ার ছাড়লাম। পানিতে ভিজতে ভিজতে হাত পায়ের টাচকে লেগে গিয়েছে। অনেকক্ষণ বাইরে থেকে কোনো সারা শব্দ নেই। মনে মনে ভাবলাম অধৈর্য হয়ে বিহান ভাই চলে গিয়েছেন। দরজা একটু খুলে উকি দিয়ে দেখি বিহান ভাই ভিতরে নেই। ড্রেসগুলো গোলাপি কালারের টাওয়াল পেঁচিয়ে বাইরে এসেই দরজা লাগিয়ে দিলাম। আহা, শান্তি! আপদটা বিদেয় হয়েছে। সমস্ত শরীরে বৃষ্টির ফোঁটার নেই পানি লেগে আছে আমার। টাওয়াল হাঁটু পর্যন্ত পড়েছে। দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখি বিহান ভাই বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে এক্ষুনি বেহুশ হবার উপক্রম আমার। বুক থেকে হাঁটু অবধি জাস্ট টাওয়াল পেঁচানো আমার। এমন খোলামেলাভাবে ওনার সামনে আমি। জন্মের পর এমন লজ্জা আগে পাইনি আমি। একবার নিচের দিকে তাকাচ্ছি তো একবার ওনার দিকে তাকাচ্ছি। ওনাকে দেখে চিৎকার মেরে আবার ওয়াশরুমের দিকে দৌড় দিতেই উনি আমার হাত টেনে ধরে বললেন, এখন পালিয়ে লাভ কি? যা দেখার তা তো আগে দেখেছি। প্লাজো কামিজ এগুলো চেঞ্জ করার আগে তো দরজা খুলেই রাখলি। টাওয়েল পেঁচানো তো নিজ চোখে দেখলাম। তো এখন লজ্জা পেয়ে লাভ আছে মিসেস বিহান? এই মুহূর্তে আমার মনে হচ্ছে এর থেকে মরণ ভালো ছিল আমার। সব সময় কি এগুলো আমার সাথেই হতে হয়? এখন কি হবে আমার? উনিই বা কি করবেন আমার সাথে? চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি। লজ্জায় মরি মরি অবস্থা। শুধু মনে হচ্ছে এই মুহূর্তটা কেন এলো আমার জীবনে। এই মুহূর্তে এমন অনর্থ না হলেও পারত। ঠাস করে টাওয়ালের গিটটাও খুলে গেল। এক হাত দিয়ে দ্রুত টাওয়ালটা ধরলাম। এইভাবে সব সমস্যা কি একসাথে আসতে হলো? চোখ পিটপিট করে তাকিয়ে দেখি উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে বললাম, ছাড়ুন আমাকে, ছাড়ুন, কেউ এসে দেখে ফেলবে। এইভাবে দুজনকে দেখলে মা নিশ্চয়তার কিছুই থাকবে না। বিহান ভাই শান্ত কণ্ঠে বললেন, তার আগে উত্তর দে, কেন আমার সাথে কথা বলিস না? আমি কোনো উত্তর দিতে পারবো না, কথা বলিও না আর বলবও না। উনি আমার হাতের কবজির খানিকটা উপরে চেপে ধরলেন। ওনার হাতের আঙ্গুল ডুবে গেল মাংসল জায়গাতে। এমনিতেই উনি আমাকে রুটি বলেন, মাঝে মাঝে আবার আটার বস্তা বলেন। মানে আমার হাত পা তুলতুলে নরম, ধরলেই সেখানে ডুবে যায় খানিকটা। হাতের উপর চেপে ধরে একটা ঝাঁকি দিয়ে ওনার আরও খানিকটা কাছাকাছি নিয়ে এসে বলেন,